হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বাংলা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো তোমাদের ক্লাস 7-এর ফার্স্ট ইউনিট টেস্ট বাংলাতে 15 নম্বরের পরীক্ষা হয় এবং সময় দেয় হচ্ছে 30 মিনিট। এই ভিডিওতে আমি তোমাদের সাথে বাংলার পুরো সিলেবাস, নম্বর বিভাজন অর্থাৎ কোন চ্যাপ্টার থেকে কত নম্বর আসে, এছাড়া একটা নমুনা প্রশ্নপত্র পুরো উত্তরসহ আলোচনা করব। তো অবশ্যই যে প্রশ্নগুলো আমি করাবো এই ভিডিওতে তোমরা ভালো করে দেখবে, কারণ এখান থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু প্রবল। ঠিক আছে, তো চলো প্রথমে আমরা সিলেবাস দেখে নিই। তোমাদের পরীক্ষায় সাহিত্য মেলা থেকে হবে হচ্ছে ছন্দে শুধু কান রাখো, পাগলা গণেশ, বঙ্গভূমির প্রতি, মাতৃভাষা, 21-এর কবিতা, আত্মকথা, আঁকা লেখা, খোকনের প্রথম ছবি আর কুতুব মিনারের কথা, এই কটাই হবে। আর মাকু থেকে প্রথম ও দ্বিতীয় অধ্যায়, আর ভাষাচর্যা থেকে বাংলা ভাষার শব্দ। এরপরে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে তোমাদের নাম্বার প্যাটার্নটা দেখবে, অর্থাৎ কোন চ্যাপ্টার থেকে কত আসবে, গদ্য থেকে পদ্য থেকে কত আসবে, এটা বুঝলে পরীক্ষা নাম্বার তোলাটা অনেক সোজা হয়ে যায়। তাহলে গদ্য থেকে হচ্ছে তোমাদের একটা এমসিকিউ আসবে, আর একটা 1 নম্বরের প্রশ্ন আর একটা 2 নম্বরের প্রশ্ন, টোটাল 4 নম্বর আসবে। আর কবিতা থেকে একটা 1 নম্বরের, একটা এক কথায় উত্তর আর একটা 2 নম্বরের প্রশ্ন আসবে, টোটাল 4 নম্বর। আর ব্যাকরণ থেকে 1 নম্বরের 2টো এমসিকিউ, 1 নম্বরের 3টে প্রশ্ন, এক কথায় উত্তর, টোটাল 5 নম্বর আসবে। দেখতে পাচ্ছ ব্যাকরণ থেকে সব থেকে বেশি আসবে। তো অনেকে ব্যাকরণ পড়ে না, কিন্তু তোমাদের ব্যাকরণে সব থেকে বেশি জোর দিতে হবে। আর সহায়ক পাঠ থেকে জাস্ট 1 নম্বরের 2টো প্রশ্ন আসবে, 2 নম্বর। তো এই দেখলে তোমাদের টোটাল 4টে এমসিকিউ, আর হচ্ছে 1 নম্বরে 7টা প্রশ্ন আর 2 নম্বরে 2টো, টোটাল 15 নম্বরে তোমাদের এই হচ্ছে প্রশ্নর প্যাটার্ন। ঠিক আছে, তো এবার তোমাদের বলে দিই, তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয় সাবস্ক্রাইব না করে থাকো, তো অবশ্যই সাবস্ক্রাইব করে এই পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশান অল করে দেবে। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম ওই ভিডিওর নোটিফিকেশান চলে যাবে, সেখান থেকে তোমরা আমার ভিডিওগুলো দেখতেও পারবে। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা আমরা শুরু করি। তো প্রথম দেখতে পাচ্ছ 1-এর দাগে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1 গুণ 4। তো 4টে আছে। প্রথমটা বলছে কবি বঙ্গভূমির প্রতি কবিতায় প্রার্থনা করেছেন। কিসের প্রার্থনা করেছেন? তিনি অমর থাকার প্রার্থনা করেছেন। এরপরে হচ্ছে 1-এর 2 বলছে রামকিঙ্কর শান্তিনিকেতনে প্রথম কোন বিষয়টি শুরু করেন? পুতুল তৈরি নাকি অয়েল পেন্টিং? তিনি অয়েল পেন্টিংটা শুরু করেছিলেন। এগুলো জাস্ট একদম মুখস্থ, তোমরা ভালো করে পড়লে পেরে যাবে। 1-এর 3 বলছে প্রদত্ত কোনটি তদ্ভব শব্দ? তদ্ভব শব্দ হচ্ছে কি? কানাই। এরপরে 1-এর 4 বলছে ধামা ঢোল কোন ধরনের শব্দ? এগুলো হচ্ছে খাঁটি দেশি শব্দ, দেশি, ধামা, ঢোল। ঠিক আছে, এবার দেখো 2-এর দাগে যেগুলো আছে সেগুলো বলছে যে খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, 4টি করতে হবে। তো 2-এর 1 বলছে মাতৃভাষা কবিতাটি কে তর্জমা করেন? তো মাতৃভাষা কবিতার কবিকে, কবি হচ্ছে কেদারনাথ সিং। আর কবিতাটি কে তর্জমা করেন? তর্জমা করেন হচ্ছে মল্লিকা সেনগুপ্ত। এবার 2-এর 2 বলছে কত খ্রিস্টাব্দে রামকিঙ্কর বেদ শান্তিনিকেতন যান এবং ওনার বাড়ি কোন জেলায়? তো কত সালে গিয়েছিলেন? 1925 সালে খ্রিস্টাব্দে রামকিঙ্কর বেদ শান্তিনিকেতনে গিয়েছিলেন 1925। আর তার বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে বাঁকুড়া জেলায়। ঠিক আছে, শান্তিনিকেতন বাঁকুড়া জেলায় বাড়ি। ঠিক আছে, এইভাবে মনে রাখবে, বাঁকুড়া জেলা শান্তিনিকেতন, বাঁকুড়া জেলা শান্তিনিকেতন, 1925। তাহলে যান কবে? 1925 সালে। আর বাড়ি কোথায়? বাঁকুড়া জেলায়। এরপরে 2-এর 3 বলছে নিজের পিসির খোকা আসছে বলে হিংসায় জ্বলে পুড়ে খাক হলো। কে কাদের সম্পর্কে এমন কথা বলেছিল? তো নিজের পিসির খোকা আসছে বলে হিংসায় জ্বলে পুড়ে খাক হলো। তো কে বলেছিল? আম্মা বলেছিল সোনাটিয়ার সম্পর্কে, যে নিজের পিসি আসছে বলে হিংসায় জ্বলে পুড়ে খাক। ঠিক আছে, আম্মা বলেছিল সোনাটিয়ার সম্পর্কে। এবারে 2-এর 4 বলছে সোনাটিয়া মাকুকে প্রথম কেমন দেখেছিল? সোনাটিয়া প্রথম যখন মাকুকে দেখে তখন মাকুর চেহারা ছিল শটাং লম্বা, গায়ের মাংসগুলো ছিল আঁটো, দেখে বোঝা যায় যে প্লাস্টিক আর রবার দিয়ে তৈরি। তার মাথায় কোকড়া চুলো, ছাই রঙের চোখ আর নাকের ডগায় মস্ত কালো তিল। ঠিক আছে, তো মাকু কেমন দেখতে বর্ণনা দিয়ে দিলাম। এরপরে 2-এর 3-এরগুলো দেখব, নিজের প্রশ্নগুলোর উত্তর দাও, 2টো দিতে হবে। 3-এর 1 বলছে কিচ্ছুটি নয় ছন্দহীন।
তো কবি একথা বলেছেন কেন, ছন্দহীন বলেছেন কেন? তো কবি অজিত দত্তের ছন্দে শুধু কান রাখো কবিতা থেকে উদ্ধৃত অংশটি নেওয়া হয়েছে। তো এই কিচ্ছুটি নয়, ছন্দহীন কোথা থেকে নেওয়া হয়েছে? অজিত দত্তের লেখা ছন্দে শুধু কান রাখো কবিতা থেকে নেওয়া হয়েছে। এবার প্রকৃতি ছন্দময়, প্রকৃতির সব কাজেই রয়েছে ছন্দ। ঝড় বাদল, জ্যোৎস্না, পাখির কাকলি, ঝিঝির ডাক, নদীর কলতান, মোটর বা রেলগাড়ির চাকা, জলের স্রোত, সবেতেই ছন্দ বিরাজ করে। জীবন ছন্দ থাকলে জীবন পদ্মের মতো সুন্দর আনন্দময় হয়ে উঠতে পারে। ভুবনটাই চলছে ছন্দ সুরের সংকেতে, অর্থাৎ বিশ্ব প্রকৃতি কোনো কিছুই ছন্দহীন নয়। তো ছন্দহীন নয় কেন কবি বলেছেন দেখে নিলে। এবার 3-2 বলছে সালটা 3589। এই সময়ের মধ্যে পৃথিবীতে কোন কোন নতুন বৈজ্ঞানিক আবিষ্কারের কথা বলা হয়েছে? তো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পাগলা গণেশ কবিতা গল্পটি একটি কল্পবিজ্ঞানের কাহিনী, অর্থাৎ বিজ্ঞান নিয়ে, কল্পনার বিজ্ঞান নিয়ে। আলোচ্য গল্পে 3589 সাল নাগাদ পৃথিবীতে কেমন অবস্থা তৈরি হতে পারে তারই ইঙ্গিত দিয়েছেন লেখক, অর্থাৎ ভবিষ্যতে কেমন হবে পৃথিবীটা সেটা তিনি ইঙ্গিত দিয়েছেন। উক্ত সময়ে নতুন নতুন বৈজ্ঞানিক আবিষ্কার ঘটবে পৃথিবীতে, অর্থাৎ ভবিষ্যতে কি আরও নতুন নতুন বৈজ্ঞানিক আসবে। যেমন ওই সময়ের মধ্যে মাধ্যাকর্ষণ প্রতিরোধকারী মলম আবিষ্কার হবে, অর্থাৎ মাধ্যাকর্ষণকে আমরা প্রতিরোধ করবো মলমটা যদি লাগিয়ে নিই। আমরা কি করে, পৃথিবী আমাদের নিচের দিকে টানে, কিন্তু মলমটা লাগালে আমরা নিচের দিকে টানবে না, অর্থাৎ ওপরের দিকে উঠবে, এমন একটা ভাবনা। যার ফলে পৃথিবীতে নানা রকম উড়ান যন্ত্র আবিষ্কারের হিড়িক পড়ে যাবে, উড়ান যন্ত্র উড়ার। মানুষ মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার করবে, অর্থাৎ মৃত্যুঞ্জয়, মানুষ মরবে না। সূর্যের আরও 2টি গ্রহ আবিষ্কার হবে, জানা যাবে যে সূর্যের আর কোনো গ্রহ নেই, এগুলোও জানা যাবে সূর্যের কোনো গ্রহ নেই। ইতিমধ্যে চাঁদ, মঙ্গল, শুক্র গ্রহে মানুষ ল্যাবরেটরি স্থাপন করবে, অর্থাৎ পৃথিবীর বাইরে গিয়ে চাঁদে, মঙ্গলে, শুক্রে তারা গিয়ে ল্যাবরেটরি স্থাপন করবে। ঠিক আছে, এবার 3-3টা দেখব যে এই সবের মধ্যে কখন নন কোঅপারেশন আন্দোলন এসে গেল, রামকিঙ্কর জীবনে এই আন্দোলনের কী প্রভাব পড়েছিল, অর্থাৎ যে নন কোঅপারেশন আন্দোলন তার কী প্রভাব পড়েছিল রামকিঙ্করের জীবনে। তো জাতির জনক মহাত্মা গান্ধীর ডাকে সেকালে যে অসহযোগ আন্দোলন হয়েছিল সেটাই কি, সেটা হচ্ছে নন কোঅপারেশন আন্দোলন। পাঠ্য আত্মকথা রচনায় তারই একটু ছবি এঁকেছেন লেখক। স্কুল কলেজ সব বন্ধ, আন্দোলন হলে বন্ধই থাকে। ন্যাশনাল স্কুলে ভর্তি হলাম আর কংগ্রেসের কাজে যোগ দিলাম। লেখকের উপর ভার ছিল মহাপুরুষদের বাণী থেকে উদ্ধৃত লিখে ঝুলিয়ে দেওয়ার। তাছাড়া প্রশাসনের সময় তাকে তেল রঙে লিডারদের পোর্ট্রেট এঁকে দিতে হতো। বুঝতে পারলে, অর্থাৎ আন্দোলন চলছে, ওই আন্দোলনটাই যে মহাত্মা গান্ধী যে আন্দোলনটা অসহযোগ আন্দোলন করেছিল সেটাই বলছে নন কোঅপারেশন আন্দোলন। তো যে আত্মকথা যে রচনা আছে এখানে কিন্তু লেখক তার সামান্য কিছু ছবি তুলে ধরেছেন। যেমন স্কুল কলেজ বন্ধ, আন্দোলন হচ্ছে, তারপরে কলেজে ভর্তি হলে আমরা কী করি, পার্টি করে অনেকে, তো কংগ্রেসে যোগ দিলেন, লেখকের উপর অনেক ভার আসলো, এগুলোই। এবার ব্যাকরণের পাঠটা দেখবো 4 থেকে, খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো প্রথম বলছে তদ্ভব শব্দ কাকে বলে, উদাহরণ দাও। যেমন যে সব সংস্কৃত শব্দ দীর্ঘ সময় ধরে ভাষাগত পরিবর্তনের ফলে প্রাকৃত অপভ্রংশ প্রভৃতি স্তরের মধ্যে দিয়ে পরিবর্তন লাভ করে বাংলা ভাষায় শব্দভাণ্ডারে গৃহীত হয়েছে, অর্থাৎ অনেক পরিবর্তনের ফলে বাংলাতে এসেছে, সেই শব্দগুলোকেই তদ্ভব শব্দ বলে। যেমন চর্মকার থেকে চম্ব আর এর থেকে কী হয়েছে, চামার, পরিবর্তন হতে হতে এসেছে বাংলায়। ঠিক আছে, এটাই কি বলা হয়, তদ্ভব শব্দ। এরপরে 4-2 বলছে বাংলায় ব্যবহৃত 2টি মুন্ডমাল শব্দ। মুন্ডমাল মানে কি, এই আমরা ইংরেজিতে লিখি না IPL, খেলা দেখো, IPL মানে কি, IPL এর তো একটা ফুল ফর্ম আছে, আমরা শর্টকাটে লিখি যে IPL, কিন্তু এটা শর্ট ফর্ম কি, I মানে ইন্ডিয়ান, P ফর প্রিমিয়ার, L ফর লিগ। তো এটাকেই বলা হয় কিন্তু মুন্ডমাল শব্দ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শর্ট ফর্ম কি IPL, আর লঘিষ্ঠ সাধারণ গুণিতক এর শর্টকাট কি লসাগু, যেমন গসাগু, গরিষ্ঠ সাধারণ গুণিতক। শর্টকাটে যেগুলোকে লিখি সেগুলোকে বলা হয় মুন্ডমাল শব্দ। 2টো দিয়েছি, তোমরা আরও উদাহরণ বানাতে পারবে, লসাগু, গসাগু। ঠিক আছে, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পরিষদের ম ওইভাবে বানাতে পারবে। এবারে 4-3 বলছে শূন্যস্থান পূরণ করো। রাজপুত্রতে কী এসেছে, রাজপুত্তর, এর থেকে রাজপুত, এগুলো এইভাবে পরিবর্তন হয়ে এসেছে। ঠিক আছে, তো তোমাদের ক্লাস 7 ফার্স্ট ইউনিট টেস্টের আমি বাংলার সাজেশান
বলো, প্রশ্নপত্র বলো, দিলাম। তোমরা এই প্রশ্নগুলো চেষ্টা করবে ভালো করে পড়ার, কারণ এখান থেকে পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা প্রবল, ঠিক আছে? আর তোমাদের যে করালাম এটার পিডিএফ যদি তোমাদের লাগে, ফ্রি পিডিএফ, তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে। নাম হচ্ছে লানুইজ জয়, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আমি দিয়েই দেবো, সেখান থেকে তোমরা জয়েন হতে পারবে। চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।